অবশেষে মুখ খুলল সেনাবাহিনী। দর্শক, সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে। এর তাৎপর্য কি, কি ঘটতে যাচ্ছে? দর্শক, যখন সেনাপ্রধানকে এই জাতি সন্দেহের চোখে দেখছে যে না, সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করছেন, পদত্যাগের পরিবেশ তৈরি করছেন, ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার সেনাপ্রধান তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন, যেমন ডক্টর খলিলুর রহমান, আরো নানান বিষয়ে যখন নানান পাবলিক পারসেপশন, ওয়াকারকে মানুষ সন্দেহ করছে, ওয়াকারের বক্তব্য মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্ট যে ডক্টর ইউনূসের সাথে তার বিরোধ। সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ খোলা হলো। এটা খুবই তাৎপর্যপূর্ণ। দর্শক, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, সেনা সদরের ব্রিফিং। এই কথাটা চমৎকার কথা যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। যদি রিয়ালিটি এরকম হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি বিরোধ থেকে থাকে তাহলে কি সেনা সদর বলবে যে আমাদের সাথে বিরোধ আছে? আর বিরোধটা কি সরাসরি বলে? কখনো নয়। অতএব দুইটা বিষয়, একটা হচ্ছে যে বিরোধ নেই কথাটা ভালো, আর বিরোধ থাকলেও আমরা এতটা সরল নয় যে তারা বলছে যে বিরোধ নেই আর আমরা বিশ্বাস করে নিলাম যে বিরোধ আছে। যুগে যুগে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যেখানে কু করেছে বা পাওয়ার টেক ওভার করেছে, তারা কখনোই বলে কয়ে ঘোষণা দিয়ে পাওয়ার টেক ওভার করেনি। তারা হঠাৎ করে অথবা গোপনে রাতের আধারে এই কাজগুলো করে। বেশিরভাগ সময় গভীর রাতে রানিং প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করে তারা রেডিও স্টেশন দখল করে তারা মার্শাল ল ডিক্লেয়ার করে। এটা আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় ব্রিফিং করে জানিয়ে প্রেস রিলিজ দিয়ে করা হয় না, এরকম কোনো এক্সাম্পল নেই। অতএব এই সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, বিষয়টা আমরা সরলভাবে দেখব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সেনা সদর থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা সেনাবাহিনী পাওয়ার নিবে বা ক্ষমতা নেয়ার কোনো ইচ্ছে সেনাবাহিনী নেই। আর ইচ্ছে থাকলেও কি বলবে? আর ইচ্ছা আছে কথা কি বলা যায়? কখনোই বলা যায় না। কি করে? যে পরিস্থিতির কারণে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণে বাধ্য হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার সাথে, এইগুলো বলে যে আমাদের ইচ্ছা নেই এবং আমরা ক্ষমতা দেশ চালাবো না, আমাদের কাজ জাস্ট এই সংকট নিরসন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাব। মানে এগুলো বলেই তো ক্ষমতা নেয় যে আমাদের ক্ষমতা নেওয়ার ইচ্ছা আছে, দেশ চালানো আমাদের কাজ, এগুলো বলে কোনো সেনাবাহিনী পৃথিবীর কোথাও ক্ষমতা নেয় না। অতএব সেনা সদরের ব্রিফিং এ যে আমরা কনভিন্সড, বিষয়টা এরকম নয়। তাদের কার্যক্রমের মাধ্যমে সেটা দেখাতে হবে যে না, তারা কোনো অনৈতিক কাজ করছেন এবং তাদের জুরিসডিকশনের বাইরে কোনো কাজ করছে। তবে দি কোয়েশ্চেন ইজ, কেন সেনাবাহিনীকে এই ব্রিফিং দিতে হয়েছে? এটা আমাদের জন্য সিগনিফিকেন্ট। এর আগে আইএসপির মাধ্যমে বিবৃতি দিতে হয়েছে এবং এখন ব্রিফিং করতে হয়েছে, এবং ব্রিফিং এ যা বলেছেন এগুলো জনগণ কর্তৃক যে প্রচন্ড চাপের মধ্যে আছে, বা জনগণ সেনাবাহিনীকে সন্দেহ করছে বা সেনাপ্রধানকে, আই রিপিট, সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে আমরা একভাবে দেখছি না। সেনাপ্রধান ইজ ব্যক্তি, আর টোটাল সেনাবাহিনী অন দি রাইট ওয়ে। অতএব সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে আমরা একভাবে দেখছি না। আর সেনাবাহিনী রাইট ওয়ে সবসময় থাকবে এটা না, সেনাবাহিনীর বিচ্যুতি হতে পারে। আর কয়েকজন বিচ্যুত ব্যক্তি কিন্তু অঘটন ঘটান। বাংলাদেশে বড় বড় অঘটন সবকিছু সেনাবাহিনী ঘটিয়েছে। তা আমিরে জামাত যেটা বলেন দেশপ্রেমিক, এই সার্টিফিকেট ভাই আমরা দিতে পারছি না। এখন সেনাবাহিনী স্পষ্টভাবে বলতে হবে যে ক্ষমতা নেওয়া এটা আমাদের কাজ নয়, সরকারকে সহযোগিতা করা আমাদের কাজ। তবে হ্যাঁ, কোনো জুলুম বা কোনো অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী অবস্থান নেবে, এটাও জনগণ প্রত্যাশা করে। কিন্তু সেনাবাহিনীকে আমরা এখন পর্যন্ত দেশপ্রেমিক বলতে পারছি না, এই কারণে যে হাসিনার যে এই ফ্যাসিবাদ, এর বিরুদ্ধে সেনাবাহিনী কি করেছে, কি বলেছে?
কোনো পদক্ষেপ নিয়েছে? হাসিনাকে ঠেকানোর কোনো চেষ্টা করেছে? না। জনগণকে রক্ত দিয়ে হাসিনা পতন ঘটাতে হয়েছে। অতএব সেনাবাহিনী দেশপ্রেমিক, সবসময় জনগণের পক্ষে অবস্থানে, এটা আমরা দেখি না। 1/11-এর সময় ভালো কাজ করেছে, ক্ষমতা ভারতের হাতে তুলে দিয়ে চলে গেছে সেনাবাহিনী তত্ত্বাবধানে। অতএব ব্লাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, এই ব্রিফিং করেছে মানে জনগণের মধ্যে চাপে আছে, জনগণ মনে করছে যে তারা উল্টোপাল্টা কিছু করতে চাচ্ছে। এইটি জনগণকে জানালো, না না ভাই, আমরা উল্টোপাল্টা কিছু করতে যাচ্ছি না, আমাদের পাওয়ার নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমরা সরকারের সাথে কোনো বিরোধী নেই, সরকারের সাথে আমাদের সুসম্পর্ক। তো এই যে চাপ বা এই ব্রিফিং করে এটা বলতে হয়েছে, এটা পজিটিভ এই কারণে, এই কথা বলার পর যদি কোনো আকাম করে তাহলে জনগণ আচ্ছা মতো ধরতে পারবে যে আপনারা বলেছিলেন যে ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই, বলেছিলেন সরকারের সাথে বিরোধ নেই, এখন উল্টো কথা বলেন কেন? মানে আপনারা বলেন একটা, করেন একটা। আসলে আমাদের সেনাবাহিনীর মধ্যম এবং বিশেষ করে যারা সৈনিক বা মধ্যম সারির অফিসার, তারা বেশিরভাগই দেশপ্রেমিক, সঠিক পথে। অতএব 2-4 জন ভারতপন্থী জেনারেল কিছু করতে পারবে না, তাদের সেই মরদ নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখন যদি সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করে, সেখানে মানুষ মনে করবে যে এটা ভারত করিয়েছে। আর ভারত কোনো কাজ করিয়েছে, তার বিরুদ্ধে জনগণের অবস্থান কি হবে, এটা আমি আপনি সবাই বুঝি। এটা হচ্ছে ডক্টর ইউনূসকে হটানোর চেষ্টার সবচেয়ে বড় বাধা। সেনাবাহিনী চাইলেও পারবে না, কিন্তু সন্দেহ আছে, সন্দেহ করব। এখানে ওভারঅল কথাবার্তা ভালো বলেছে, কিন্তু একটা কথা নিয়ে আমাদের একটু আপত্তি আছে নানান কথার মধ্যে। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই, এটা ভালো কথা। ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই এটা এভাবে বলা, ক্ষমতা নেই সেনাবাহিনীর কাজ না, দেশ চালানো এটা সেনাবাহিনীর কাজ না। অতএব ক্ষমতা নিব এটা আমরা কল্পনাও করতে পারি না, এটা প্রশ্নই আসে না, এভাবে বলা যেতে পারে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, জনগণ অভিযোগ নিয়ে গেলে তারা বের হয় না, কোনো ব্যবস্থাই নেয় না। অথচ এই সেনাবাহিনী চাইলে চাঁদাবাজিকে একদম নির্মূল করে দিতে পারে। তাহলে কেন ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে চায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকে যায় এবং এই প্রশ্নটা থেকে যাবে। তবে এই মব ভায়োলেন্স, এটাকে অন্যভাবেও আমরা দেখতে চাই। বিপ্লবী জনতার প্রতিবাদকে আপনি মব বলতে পারবেন না। যদি আওয়ামী কোনো পান্ডাকে জনগণ ধরে, সেটাকে আপনি মব বলতে পারবেন না। তাহলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন পুরোটাই মব। অতএব মব ভায়োলেন্স এগুলো না বলে, মব ভায়োলেন্স বলতে অনেকে বিপ্লবী কার্যক্রমকে মব ভায়োলেন্স বলে, এগুলো না বলে বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারকে সহযোগিতা করবে, এভাবে বলেন। এবং চাঁদাবাজি নির্মূল করতে, মাদক ব্যবসা নির্মূল করতে সেনাবাহিনী কঠোর হোক, সেনাবাহিনীকে মানুষ দোয়া করবে। এরপরে এই চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনীতি হচ্ছে। এটা হাসিনার আমল থেকেই তো ডিপি স্টেটকে দেওয়ার আলোচনা চলছে, তখন কিছু বলেছে, এখন আবার এগুলো নিয়ে কথা বলবে কেন? আবার মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি, এটা কারা সামনে এনেছে এবং এটা নিয়ে কেন কথা বলতে হবে? সরকার তো মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই করেনি। হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা হয়েছে, যেটার সাথে যুদ্ধ জানানোর কোনো সম্পর্ক নেই। হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানে জাস্ট টাকা পয়সা, মানবিক সাহায্যের জন্য আদান প্রদানের একটা চ্যানেল হবে, এছাড়া কিছু না। এটা সফট একটা জিনিস, এটা হার্ড কোনো বিষয় নেই। যেমন গণমাধ্যমে ওয়াকারের বক্তব্য যেভাবে এসেছিল, নো করিডর, দেয়ার উইল বি নো করিডর, অথচ করিডোর কোনো আলোচনাই নেই। মানে ইন্ডিয়ান ন্যারেটিভ অনুযায়ী করিডোরের বিরুদ্ধে দিয়েছে, অথচ যে হাসিনা যে ভারতকে করিডোর দিয়ে বসেছিলেন এ বিষয়ে কোনো বক্তব্য আমরা দেখিনি। বরং জেনারেল আজিজের মতো একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আইএসপি এর বিবৃতি দিয়ে তাকে ডিফেন্ড করেছে আমরা দেখেছি। অতএব এই সেনাবাহিনীর মধ্যে যে দুর্বৃত্ত অফিসার আছে, আজিজকে দেখলেই তো বোঝা যায়। এজন্য এটা একটু সফট কথা, সেনাবাহিনী কখনো সম্পৃক্ত হবে না, একথা বলছে। সেনাবাহিনী হতে দিবে না একথা কিন্তু বলেনি, সম্পৃক্ত হবে না, রাইট? এদিকে নির্বাচনী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমন গুজবের কোনো ভিত্তি নেই, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এ বিষয়ে আমাদের অভ্যন্তরে কোনো আলোচনা হয়নি। চমৎকার কথা। ওভারঅল একদম আমরা নিরিবিলি বসে থাকবো, সেনাবাহিনী ভালো হয়ে গেছে এই সার্টিফিকেট দিব, বিষয়টা এরকম নয়। তবে আমরা যেটা বলবো যে সেনাবাহিনীর যথেষ্ট নরম সুর, আমরা
কয়েকদিন ধরে কিছু মানুষের কার্যক্রম লক্ষ্য করছি, উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারা ইনিয়ে বিনিয়ে কিছু সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এরকম অনেকেই দেখছি যে ইনিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করছে যে র জিনিসটা খুবই হাস্যকর, বাংলাদেশে টো বলে কোনো কিছু নাই, ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই। এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ, পরিস্থিতিটা অনেকটা এরকম। তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশি দিন থাকে না, থাকবেও না। আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেব। এটা ওনাকে দিয়ে যদি দেই তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা যদি একটু চিন্তা করেন, ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন। বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তো ছিলেন কেন বললাম, সেটা হচ্ছে যদি সম্মুখ যোদ্ধা হিসাবে চিন্তা করেন, আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা, যেটাই বলেন, অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। অকুণ্ঠ ভালোবাসা, অপরিসীম ভালোবাসা নুরুল হক নূর পেয়েছেন। না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা করেছিল, আমি নিজে বলছি ভাই ওদেরকে কিছু টাকা দেন। মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে, আমি নিজেও জানি। আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমার পকেট থেকে টাকাও দিয়েছি, তার পক্ষে কথা বলেছি, অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি। তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, বিবি নুরুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও মানে ভাব মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না, তিনি সেটা করেছেন। বাট আরেকটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত মানে চোর, বাটপার, ডাকাত, তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী, সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে। মানে বেশিরভাগ চোর, বাটপার, এই একটু উচ্ছৃঙ্খল টাইপের, হিংস্র টাইপের, যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে, এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি। তো সাহস আছে, মার খেতে পেরেছেন, এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না। তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে। একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে গোল্ড স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া, এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না, আপনার নিজের ফেম, নিজের জেদ, নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই, এটা অস্বীকার করতে পারবেন। আপনি অস্বীকার করবেন, যে বলবেন যে আমি এটা দেখা করি নাই, করতে পারবেন না। কেন করেছিলেন, কোন পরিস্থিতিতে? কোনো পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ, আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই।
আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য। ওইটাই এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমরা কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটা যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, গুড, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার গতকালকেও ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন, ওইটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তা আমি চিন্তা করেছি খামাকে ওর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এইটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, লিঙ্ক দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির, আমি জানি না আজকে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমিক। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয়। র ট্যাগ লাগায় দেয় মানে কি? আমরা তারেক রহমানের র বলছি নাকি? কখন খালেদা জিয়াকে বলছি ভারতের চর বলছি কখনো? সালাউদ্দিনকে কেন বললাম? ওই মির্জা আব্বাসের সাথে গাঞ্জা, মির্জা আব্বাসকে তো আমরা রয়ের লোক বলি নাই। ওই গোয়ারশ্বর চন্দ্র রায়, তারে রয়ের লোক বলি, এরে বলছি, ফখরুলরে বলি। বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ বলি না তো? ওই শামা ওবায়দরে বলছি। এদের বলি কেন? নিশ্চয় কারণ আছে। সবাইরে তো বলি না, আপনারও তো বলি নেই। আপনার বিরুদ্ধে যখন কথা বলছে তখন আপনি যে ওদের ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন, আপনারা কিন্তু আমরা রয়ের লোক বলি নেই তখনও। তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সালাউদ্দিন সাহেব শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছুই হয়নি। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো, সেটা আপনার দেশের যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কি ঠিক বিবরণ দিয়েছে, ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে, উনি অভিযোগ করেন নাই।
অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বলছে যে আমরা পরে করব। অ্যান্ড ইটস বিন 10 months। এই 10 মাসের মধ্যে আমি সময় পান না। আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাসে এসেও আপনার অভিযোগ নেই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনায় আনলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন। এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না। ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি। এটা মানুষ খাবে। তো ভিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই তাদের যেই কি বলবো যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি ভিপি নূরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, ভিপি নূর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসছে কেন? কৌশল। আমার সাথে সে ঝামেলা যাইতে চান, আমার সাথে ঝামেলায় গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে ওই গোলাম ময়লা রনির মতো হারাই যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমারে নিয়ে যা মনে চায় আমাদের আমি কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আমাদেরকে যা মনে চায় তাই বলল। এখন সে এই ঝুঁকিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বলল, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক সরোয়ার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে।